আসসালামু আলাইকুম সবাইকে। আজকের লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব ফিজিক্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার 7 পদার্থের গাঠনিক ধর্ম এই অধ্যায়টা নিয়ে। এই অধ্যায়ের মেইনলি হচ্ছে একটা পার্ট নিয়ে আমি আলোচনা করব। সেকেন্ড পার্টে এর পরবর্তী পার্টটা থাকবে। তো বেসিক্যালি এই ভিডিওটা হচ্ছে যারা মেডিকেল অ্যাডমিশন দিবে তাদের জন্য। ফিজিক্সের এখানে একদম বিস্তারিত আলোচনা কোনো কিছু করা হবে না। এটা হচ্ছে যতটুকু মেডিকেল অ্যাডমিশনের প্রয়োজন, মেডিকেল অ্যাডমিশন বেসড একটা ক্লাস ফিজিক্সের। ওকে, তো আমরা শুরু করি। পদার্থের গাঠনিক ধর্ম। আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো এখানে রেখেছি। আন্তঃআণবিক দূরত্ব বা বল, বন্ধন বন্ধন নিয়ে তোমরা কেমিস্ট্রিতে আরও বিস্তারিতভাবে জানতে পারবা। তো এখানে কিছু আলোচনা করব ইম্পর্টেন্ট জিনিসগুলো। তারপর হচ্ছে স্থিতিস্থাপক সম্পর্কিত রাশিমালা, কিছু বিকৃতি, পীড়ন এবং ধ্রুবক, হুকের সূত্র আলোচনা করব। স্থিতিস্থাপক গুণাঙ্ক নিয়ে আলোচনা করব। সংনম্যতা থাকবে, পয়সনের অনুপাত, ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং কিছু ম্যাথ থাকবে লাস্টের দিকে। তো আমি শুরু করি। এই অধ্যায়টা যখন আমি শুরু করি তখন একটা গ্রাফ দিয়ে শুরু করি। এই গ্রাফটা বেসিক্যালি বইয়ে নাই, কিন্তু এখান থেকে বিভিন্ন জায়গায় কোয়েশন আসে। একবার একটা কোয়েশন আসছিল, তো ওইখানে আনসারটা ছিল না, ব্ল্যাঙ্ক ছিল আনসার। তো আমি এটা একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি আমরা একটা গ্রাফ, যে গ্রাফের মধ্যে এক্স এক্সিস আমরা ইন্ডিকেট করতেছি তাপমাত্রা, ওয়াই অ্যাক্সিস ইন্ডিকেট করি আয়তন। তাহলে আমরা যদি এটা ইন্ডিকেট করি, আমরা বুঝতে পারতেছি, দেখেন যখন তাপমাত্রা বাড়তেছে তখন হচ্ছে এই যে আয়তনটা কমতেছে, এবং তাপমাত্রা যখন 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এইখানে আয়তন সবচেয়ে কম। 4-এর উপরে যখন তাপমাত্রা যাচ্ছে তখন আয়তন বাড়তেছে। তো এটা আসলে কিসের তাপমাত্রা বা কিসের গ্রাফ? এটা বেসিক্যালি হচ্ছে পানির একটা গ্রাফ। আমরা যখন পানির ক্ষেত্রে তাপমাত্রা বাড়াতে থাকি, 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত আয়তন কমতে থাকবে। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন সবচেয়ে কম, এবং 4-এর উপরে গেলে আয়তন বাড়তে থাকে। তাহলে আমরা একটা সমীকরণ জানি, সেটা হচ্ছে ঘনত্ব সমান ভর বাই আয়তন। দ্যাট মিন্স আয়তন এবং ঘনত্ব এদের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে যদি আয়তন বাড়ে তাহলে ঘনত্ব কমবে, আর যদি আয়তন কমে তাহলে ঘনত্ব বাড়বে। তো আমরা এই ক্ষেত্রে যদি চিন্তা করি, দেখেন 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আমাদের আয়তন কী হচ্ছে, কমতেছে। তাহলে 0 থেকে 4 পর্যন্ত আয়তন কমতেছে। তাহলে যদি আয়তন কমে তাহলে ঘনত্ব কী হবে, ঘনত্ব বাড়বে। কত তাপমাত্রায় আয়তন সবচেয়ে কম? 4 ডিগ্রি। তাহলে আয়তন ভি মিনিমাম 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তাহলে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি ভি মিনিমাম হয় বা আয়তন যদি মিনিমাম হয়, তাহলে ঘনত্ব কী হবে, ঘনত্ব সর্বোচ্চ হবে। তাহলে পানির ঘনত্ব 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি সর্বোচ্চ, তাই না? আচ্ছা, 4 ডিগ্রির উপরে যখন যাচ্ছে, 4 ডিগ্রির উপরে যখন যাচ্ছে তখন কি হচ্ছে, আয়তন বাড়তেছে। যদি আয়তন বাড়ে তাহলে ঘনত্ব কমবে। তাহলে আমরা এই জিনিসটা মনে রাখতে পারি, 0 থেকে 4 পর্যন্ত যখন আমরা তাপমাত্রা বাড়াবো আয়তন কমবে, আয়তন যদি বাড়ে কমে ঘনত্ব রো হচ্ছে বাড়বে। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন সবচেয়ে কম, তাহলে ঘনত্ব সবচেয়ে বেশি, এবং 4 থেকে উপরে গেলে আয়তন বাড়তে আসে, সুতরাং ঘনত্ব কমবে। তো এটা অনেক সময় পরীক্ষায় এমসিকিউতে আসে। আচ্ছা, এরপরের আলোচনার টপিক হচ্ছে আমাদের আন্তঃআণবিক বল এবং দূরত্বগুলো নিয়ে। তো দেখেন, এটা একটা বস্তু, সাপোজ এ, এটা একটা বস্তু ধরে নিলাম বি। তো তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। ফিজিক্সের ম্যাক্সিমাম জায়গায় বা ম্যাক্সিমাম লতে আমরা যেটা দেখতে পাবো, দূরত্বের সাথে বলের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। সাপোজ এফ যদি বল হয়, যে কোনো একটা বল হতে পারে, তার সাথে দূরত্বের সম্পর্ক ব্যস্তানুপাতিক, এবং ম্যাক্সিমাম লতে আমরা দেখি সেটা হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। বর্গের ব্যস্তানুপাতিক, যেমন আমরা হচ্ছে মহাকর্ষীয় সূত্রতেও দেখব বর্গের ব্যস্তানুপাতিক, নিউটনস লতে দেখব বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের মনে রাখতে হবে এখানে একটা জিনিস, এ এবং বি,
এদের মধ্যবর্তী দূরত্ব যদি কম হয়, তাহলে দূরত্ব যদি কম হয় এফ বাড়বে। এফ মানে কি? বল বাড়বে, মানে হচ্ছে এখানে আকর্ষণ বল বাড়বে। এই যে দুইটা বস্তুর মধ্যে বা দুইটা পদার্থের মধ্যে যে বল, তাকে বলা হয় আণবিক বল, আন্তঃআণবিক বল। আর তাদের মধ্যে যে দূরত্ব, তাকে বলা হয় আন্তঃআণবিক দূরত্ব। তাহলে আমরা দুইটা জিনিস জানলাম, একটা হচ্ছে আন্তঃআণবিক বল, আন্তঃআণবিক দূরত্ব। তাহলে আন্তঃআণবিক বল এবং আন্তঃআণবিক দূরত্ব একটা অপরটার কি? বিপরীত বা ব্যস্তানুপাতিকে মেনে চলে। আচ্ছা, এখন আমরা 3 ধরনের পদার্থের সম্পর্কে জানি। একটা হচ্ছে সাপোজ, এখানে আমি ধরে নিচ্ছি 3 ধরনের পদার্থ। একটা হচ্ছে সাপোজ, এটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। তো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা জানি দুইটা অণুর মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি। সাপোজ এটা আর1, গ্যাসের ক্ষেত্রে আমরা আর জি দিই। সাপোজ এটা হচ্ছে তরল, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা, তো এটা হচ্ছে সাপোজ আর এল। আর এটা হচ্ছে কঠিন, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা, সাপোজ আর এস দিলাম। তাহলে এই যে দূরত্ব সবচেয়ে কম কোথায়? কঠিনে। তাহলে আমরা আন্তঃআণবিক দূরত্বের ক্ষেত্রে যদি একটা ক্রম লিখি, তাহলে হবে আর এস, তারপর হচ্ছে আর এল, তারপর হচ্ছে আর জি। মানে হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি গ্যাসে এবং আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম হচ্ছে কঠিনে। তাহলে আন্তঃআণবিক বল কী হবে? তার উল্টা হবে। তাহলে আন্তঃআণবিক বলের ক্ষেত্রে আমরা লিখবো আর এস, আর এল, আর জি। তাহলে আন্তঃআণবিক বল সবচেয়ে বেশি কোথায়? কঠিনে। সবচেয়ে কম কোথায়? গ্যাসে। এখন একটা বিষয় আমাদের এখানে জানতে হবে। সাপোজ এখানে একটা বস্তু এ, এখানে একটা বস্তু বি। তো আমরা যে কোনো একটা বস্তুকে স্থির ধরে আরেকটাকে গতিশীল ধরতেছি। সাপোজ এ বস্তুটা হচ্ছে স্থির, বি হচ্ছে গতিশীল। তাহলে এ যদি স্থির হয়, তাদের মধ্যবর্তী দূরত্ব ধরে নিচ্ছি আমি আর, অর্থাৎ এই দূরত্বটা হচ্ছে আর। তো এখন এ যদি স্থির হয়, সাপোজ ধরে নিচ্ছি বি হচ্ছে এর দিকে চলে আসতেছে, তাহলে এই দূরত্বটা চেঞ্জ হবে। আর এই জায়গায় থাকবে না, আর এই পরিমাণ কমতে থাকবে। তো যত কাছে আসতে থাকবে আমরা জানি আন্তঃআণবিক বল বাড়তে থাকে। তা আন্তঃআণবিক বল হচ্ছে দুই ধরনের। আন্তঃআণবিক বল আণবিক বল এটা হচ্ছে দুই ধরনের। এটা হচ্ছে আকর্ষণধর্মী, আরেকটা হচ্ছে বিকর্ষণধর্মী। আকর্ষণধর্মী এবং বিকর্ষণধর্মী। তো যখন বি এর দিকে আসতে থাকবে, তখন আকর্ষণ বল কাজ করবে। তাহলে আমরা বলতে পারি আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করবে। তাহলে বি যত এর দিকে আসতে থাকবে, তত কোন বল বাড়তে থাকবে? আন্তঃআণবিক আকর্ষণ বল। কিন্তু একটা পয়েন্টে আসার পরে, যখন সাপোজ ধরে নিচ্ছি এটা হচ্ছে আর1, এ দূরত্বের পরে যখন বি আরও কাছে চলে আসবে, তখন হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল কমতে থাকে এবং সেই মুহূর্ত থেকে শুরু হয় আন্তঃআণবিক বিকর্ষণ বল। তাহলে একটা নির্দিষ্ট দূরত্বের পরে আন্তঃআণবিক বলটা আর আকর্ষণধর্মী থাকে না, সেটা কি হয়ে যায়? বিকর্ষণধর্মী। তাহলে আন্তঃআণবিক তখন আকর্ষণ বল কমতে থাকবে, বিকর্ষণ বল বাড়তে থাকবে। এবং যখন সে আরও কাছে চলে আসতে থাকবে, এক সময় একটা নির্দিষ্ট স্থানে, এটাকে আমরা আর নট দিচ্ছি, কেন নট বলতেছি, একটা নির্দিষ্ট স্থানে আন্তঃআণবিক আকর্ষণ এবং বিকর্ষণ বলের মান সমান হয়ে যায়। তাহলে ওই স্থানে বস্তুটার উপর নিট বল শূন্য, সেজন্য আমরা এটাকে আর নট দিচ্ছি। আর নট মানে হচ্ছে যেখানে নিট বল শূন্য, তাহলে এ স্থানে নিট বল শূন্য। তাহলে আর ইকুয়াল টু যখন আর নট হবে, তখন কি হবে? নিট বল শূন্য। তো যেহেতু নিট বল শূন্য, তখন বস্তু সাম্য অবস্থায় থাকে। এটাকে আমরা বলি সাম্যাবস্থা। ঠিক আছে? তাহলে আর ইকুয়াল টু আর নট, এই অবস্থানে নিট বল শূন্য, এটা মনে রাখতে হবে। এবং এটা হচ্ছে কি নির্দেশ করে? সাম্যাবস্থা নির্দেশ করে। ঠিক আছে? আন্তঃআণবিক বল এবং আন্তঃআণবিক দূরত্ব এবং হচ্ছে আমরা নিট বল সম্বন্ধে একটু জানলাম। এই যে আন্তঃআণবিক দূরত্ব বা বল পড়লাম, এটার উপর ভিত্তি করে
আণবিক স্থানের উপর ভিত্তি করে পদার্থকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কঠিন আর একটা হচ্ছে প্রবাহী। কঠিন এবং প্রবাহী। তো কঠিনকে আবার দুই ভাগে ভাগ করি আমরা জানি, প্রবাহীকে আমরা আবার দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে তরল আর একটা হচ্ছে গ্যাস। ঠিক আছে, তাহলে আন্তঃআণবিক স্থানের উপর ভিত্তি করে পদার্থ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে প্রবাহী। হ্যাঁ, প্রবাহীকে আবার আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে তরল, একটা হচ্ছে গ্যাস। এখন এই গ্যাসকে যখন আমি অনেক বেশি তাপমাত্রা দিব, টেম্পারেচার অনেক বেশি তাপমাত্রা দিব, তখন এই গ্যাসটা হচ্ছে আয়নিত হয়। কি হয়? আয়নিত মানে কি? আয়নিত মানে হচ্ছে এই গ্যাসের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ আয়নের সৃষ্টি হবে, পজিটিভ এবং নেগেটিভ। তো এখন এটা আয়নিত হচ্ছে, এখানে যদি 50টা পজিটিভ তৈরি হয়, 50টা নেগেটিভ তৈরি হবে। তাহলে পজিটিভ এবং নেগেটিভ যে আয়ন তৈরি হচ্ছে তাদের পরিমাণ সমান। এই কারণে এটা একটা কী হবে? তাহলে নিরপেক্ষ অবস্থা হবে। নিরপেক্ষ এই অবস্থার নাম হচ্ছে প্লাজমা অবস্থা। তাহলে পদার্থের 4টা অবস্থা আমরা জানতে পারি। একটা হচ্ছে কি? কঠিন, তরল, গ্যাস, আর একটা হচ্ছে কি? প্লাজমা অবস্থা। তাহলে প্লাজমা অবস্থা কোত্থেকে পাচ্ছি আমরা? গ্যাস থেকে। কিভাবে পাচ্ছি? গ্যাস থেকে পাচ্ছি। কিভাবে? তাপমাত্রা অনেক বেশি করে কি হয় সেখানে? গ্যাস আয়নিত হয়, সমান সংখ্যক পজিটিভ এবং সমান সংখ্যক নেগেটিভ তৈরি হয়, যার কারণে পুরো অবস্থাটা একটা নিরপেক্ষ। এটাকে বলা হয় প্লাজমা অবস্থা। গুরুত্বপূর্ণ একটা জিনিস। হ্যাঁ, তো আমরা যদি বই থেকে দেখি কি পড়লাম আসলে বইয়ে, তো এখানে এগুলো লাগবে না, আমি দেখা দিচ্ছি কি লাগবে। এই যে এটা পড়তে পারেন, পদার্থের অণুগুলো, যে এটা পড়তে পারেন, দেখানো লাইনগুলো জাস্ট এই যেটা আমি বললাম এখানে। এরপরে এই জিনিসটা আমি পড়াইলাম। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন দিছে, পানিকে বরফে রূপান্তর করলে আয়তন বাড়ে। মেডিকেল 15-16তে একটা কোয়েশ্চেন আসছিল, পানিকে আমরা যদি বরফে রূপান্তর করি তাহলে ঘনত্ব কী হবে? ঘনত্ব কমবে। এটা হচ্ছে তোমরা কেমিস্ট্রিতে পড়বা, বরফ নিয়ে কিছু কথাবার্তা আছে ওইখানে পড়বা কেমিস্ট্রিতে। আচ্ছা, তাহলে আমরা এগুলো বললাম। এরপর হচ্ছে আমরা এখান থেকে আন্তঃআণবিক বল নিয়ে আলোচনা করেছি। এই যে আমরা এগুলো বললাম এই যে সমান সংখ্যক ধনাত্মক ও ঋণাত্মক আয়ন সৃষ্টি হয়, যার কারণে এটা হচ্ছে নেগেটিভ। এই যে R=R অবস্থায় নিট বল শূন্য হয়, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে সাম্য অবস্থা নির্দেশ করে। কি নির্দেশ করে? সাম্য অবস্থা নির্দেশ করে। হ্যাঁ, আর এইখানে যে কথাবার্তাগুলো আছে এগুলো পড়ার প্রয়োজন নাই। এখানে আমি বলছি যে আকর্ষণ এবং বিকর্ষণ এই দুইটাই ব্যাপারটা হচ্ছে এখানে লিখছে, পড়ার প্রয়োজন নাই। এখন হচ্ছে আমরা বন্ধন জিনিসটা নিয়ে একটু পড়ি। পদার্থের বন্ধন। তো পদার্থের এখানে যে বন্ধন দিয়েছে সেটা হচ্ছে কেমিস্ট্রি থেকে একটু ডিফারেন্ট। রাসায়নিক গঠন অনুসারে রাসায়নিক গঠন অনুসারে দিয়েছে এখানে পদার্থের প্রকারভেদ। তো এখানে যে প্রকারভেদ দিয়েছে এটা হচ্ছে 5 ধরনের। কি আছে? তো আমার লেখাগুলো খুব বেশ সুন্দর না, তো তোমরা আশা করি কথাগুলো বুঝতেছো। একটা হচ্ছে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন নিয়ে তোমরা আমার চেয়ে বেশি জানো, কেমিস্ট্রিতে আয়নিক বন্ধন নিয়ে অনেক কিছু আছে। তো এখানে যদি জাস্ট আমি একটু করে বলি, আয়নিক বন্ধন কার মধ্যে হয়? ধাতু এবং অধাতু। ধাতু কী করে? ধাতু হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে। ধাতু ইলেকট্রন ত্যাগ করে বা দান করে। ধাতু ইলেকট্রন দান করে এবং অধাতু সেই ইলেকট্রনটা গ্রহণ করে। ধাতু যখন ইলেকট্রন দান করে তখন আমরা বাইরে থেকে একটা শক্তি পাই। হ্যাঁ, এটাকে বলা হয় কি? আয়নীকরণ শক্তি। ঠিক আছে, তাহলে ধাতু যখন ইলেকট্রন দান করবে তখন আমরা বাইরে থেকে একটা শক্তি দিতে হবে, এটার নাম হচ্ছে আয়নীকরণ শক্তি। আর অধাতু যখন ইলেকট্রন গ্রহণ করে তখন হচ্ছে একটা শক্তি নির্গত হয়, বাইরে বের হয়। এটাকে আমরা বলি ইলেকট্রন আসক্তি। তাহলে দেখো, আয়নীকরণ শক্তি যত কম হবে
ধাতু তত তাড়াতাড়ি ইলেকট্রন দিতে পারবে, আর ইলেকট্রন আসক্তি যত বেশি হবে অধাতু তত তাড়াতাড়ি ইলেকট্রন গ্রহণ করতে পারবে। তাহলে আয়নীকরণ যে বন্ধন বা আয়নিক বন্ধন এর জন্য একটা শুধু সত্য বলতে হয়, তাহলে কার কার মধ্যে হবে? ধাতু এবং অধাতুর মধ্যে হবে। 2 নম্বর হচ্ছে ধাতুর আয়নীকরণের শক্তি কী থাকতে হবে? কম। অধাতুর ইলেকট্রন আসক্তি বেশি থাকতে হবে। তো এটা হচ্ছে একটা শর্ত। উদাহরণ, আয়নিক বন্ধনের উদাহরণ হাজার হাজার উদাহরণ জানো তোমরা, NaCl, KCl, হাজার হাজার উদাহরণ জানো। সো এগুলো কেমিস্ট্রি থেকে পড়বা। 2 নম্বর হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন কার কার মধ্যে হয়? অধাতু প্লাস অধাতু। কি হয় এখানে? তো যখন কি হয় জিজ্ঞেস করি তখন ম্যাক্সিমাম স্টুডেন্টে কী বলবে? ইলেকট্রনের শেয়ার হয়। তো ইলেকট্রনের শেয়ার হয়, ঠিক আছে কথাটা, কিন্তু কথাটা বলতে হবে সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার। সমান সংখ্যক বলতে এই অধাতুর যদি একটা দেয় এটাও দিবে কয়টা? একটা। সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার হবে এখানে, শেয়ার, দান বা গ্রহণ হবে না, ইলেকট্রন কী হবে? শেয়ার। তো এটা গুরুত্বপূর্ণ একটা কথা, ইলেকট্রন শেয়ার। সমযোজী বন্ধনের উদাহরণ তোমাদের এখানে মনে রাখতে হবে। এরপরে আছে ধাতব বন্ধন। ধাতব বন্ধন কার মধ্যে হয়? ধাতুর মধ্যে হয়। কার মধ্যে হয়? ধাতু। তাহলে দেখো কি হয় এখানে, সাপোজ একটা ধাতব দণ্ড, এটা হচ্ছে একটা ধাতব দণ্ড নিচ্ছি আমরা, সাপোজ এটা হচ্ছে একটা লোহা। তো লোহা কী দিয়ে গঠিত? আয়রন দিয়ে গঠিত। তাহলে আয়রন, এখানে অনেকগুলো কী আছে? আয়রন আছে, আমরা 3টা দেখাচ্ছি। হ্যাঁ, এই ধাতব দণ্ডের মধ্যে যারা ধাতু আছে তারা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে। আমরা জানি ধাতু হচ্ছে ইলেকট্রন দান করতে পারে। তাহলে এই যে আয়রনগুলো এর ইলেকট্রন দান করবে, দান করার ফলে এই ইলেকট্রনগুলো এখানে চলে আসবে, ইলেকট্রনগুলো এই যে মাঝখানে চলে আসবে, তাদের মাঝখানে চলে আসবে ইলেকট্রনগুলো তাদের মাঝখানে চলে আসবে। তখন কি হয়? তখন হচ্ছে এই যে ইলেকট্রনগুলোকে এ ধাতুও হচ্ছে টানতে চায়, আবার এ ধাতুও হচ্ছে ইলেকট্রনগুলোকে টানতে চায়। ঠিক সেম এখানে ইলেকট্রনগুলোকে এও টানতে চায়, অর্থাৎ মাঝখানে যে ইলেকট্রনগুলোকে এ ধাতুও টানবে, এভাবে এ ধাতুও টানবে, অনেকটা শেয়ারের মতো, ইলেকট্রন শেয়ারের মতো। তাহলে এই যে ধাতব বন্ধন আমরা যেটা বলতেছি, এটা কোন বন্ধনের মতো? এটা হচ্ছে সমযোজী বন্ধনের মতো। হ্যাঁ, তাহলে ধাতব বন্ধন মনে রাখতে হবে, এটা একটা কোন বন্ধনের মতো? সমযোজী বন্ধনের মতো, কিন্তু সমযোজী বন্ধন নয়। আচ্ছা, এরপরে আমাদের যে বন্ধনটা আছে সবচেয়ে দুর্বল বন্ধন, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ধন। তো ভ্যান ডার ওয়ালস বন্ধন কাদের মধ্যে হয়? অপোলার গ্যাসের মধ্যে হয়। অপোলার গ্যাসের মধ্যে হয়। সবচেয়ে দুর্বল বন্ধন এটা, সবচেয়ে দুর্বল। আর সবচেয়ে শক্তিশালী যদি বলা হয় তাহলে তোমরা কী দেখাবা? সেটা হচ্ছে আয়নিক বন্ধন, সবচেয়ে শক্তিশালী। যদি এখানে একটা কন্ট্রোভার্সি আছে, সমযোজী বন্ধনকে অনেক সময় সবচেয়ে শক্তিশালী বন্ধন বলা হয়, আমি ওইদিকে যাচ্ছি না, কিন্তু তোমাদের গ্রসলি তোমরা জেনে রাখো আয়নিক বন্ধনটা হচ্ছে শক্তিশালী তোমাদের জন্য। ঠিক আছে, তাহলে আমরা এখানে বললাম ভ্যান ডার ওয়ালস বন্ধন পড়লাম, সমযোজী বন্ধন পড়লাম, ধাতব বন্ধন পড়লাম, আরেকটা পড়লাম হচ্ছে আয়নিক বন্ধন, এবং আরেকটা বন্ধন আছে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন। তাহলে এই বন্ধনগুলো আমাদের একটু জানতে হবে, এবং হচ্ছে এদের যে উদাহরণ এগুলো জানতে হবে আমরা। আচ্ছা, বই যদি দেখি এখানে কী আছে, রাসায়নিক বন্ধন 5 প্রকার কী কী আছে। আয়নিক বন্ধন, ইংলিশ নামগুলো মনে রাখতে হবে। ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বা আয়নিক বন্ড, সমযোজী বন্ধন, এর আরেকটা নাম হচ্ছে যোজনী বন্ধন, হাইড্রোজেন বন্ধন, ধাতব বন্ধন, ভ্যান ডার ওয়ালস বন্ধন। আচ্ছা, আয়নিক বন্ধনে কী আছে? ধাতু এবং অধাতুর মধ্যে হয়। উদাহরণ দিছে, সত্য তুমি পারো দেখো। প্রথম মৌলের নিম্ন আয়নীকরণ শক্তি, যে বললাম আমি 3টি সত্য প্রয়োজন, কি? ধাতুর আয়নীকরণ শক্তি নিম্ন লাগবে, আর অধাতুর ইলেকট্রন শক্তি বেশি থাকতে হবে। গঠিত যৌগের উচ্চ ল্যাটিস শক্তি কি? তোমরা এটা কেমিস্ট্রিতে পড়বো, আমি এখানে বিস্তারিত যাচ্ছি না। আচ্ছা, সমযোজী বন্ধন উদাহরণ লাগবে হাইড্রোজেন, নাইট্রোজেন, সিলিকনটা বিশেষভাবে মনে রাখবা। কেন? কারণ এখানে একটা চিত্র দেওয়া আছে, সিলিকনটা মনে রাখবা। কার মধ্যে হয়? 2টা অধাতু,
সমান সংখ্যক ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমভাবে শেয়ার, হ্যাঁ এগুলো লাগবে। ধাতব বন্ধন দেখো, আয়নিক ও সমযোজী বন্ধনের তুলনায় দুর্বল, উচ্চ তাপ চাপ, এখানে অনেক কিছু আছে, এগুলো পড়বা। আর এখানে বৈশিষ্ট্যগুলো পড়বা। এই যে বললাম ধাতব বন্ধন হচ্ছে প্রকৃতি সমযোজী ধরনের কিন্তু অসম্পৃক্ত। আচ্ছা, পাউলির বর্জ্যনীতি অনুসারে এটা লাইনটা পড়বা। ভ্যান ডার ওয়ালস বন্ধন, এটা হচ্ছে দুর্বল বন্ধন। অপোলার গ্যাসের তরলীকরণে, কারণ হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ধন কাজ করে অপোলার গ্যাসে, সুতরাং অপোলার গ্যাসের তরলীকরণে কোন বন্ধন কাজ করে? এটা কেমিস্ট্রি একটা কোয়েশন, ভ্যান ডার ওয়ালস বন্ধন। আচ্ছা, এখানে একটা আমি উদাহরণ একটা কোয়েশন করি। এটা যদি বলা হয় অক্সিজেন অণুর মধ্যে বন্ধন, এটা একটা কোয়েশন। 2 নম্বর কোয়েশন হচ্ছে অক্সিজেন পরমাণুর মধ্যে বন্ধন, তাহলে আনসার কি হবে? আনসার হচ্ছে অনেকের মাথায় ঘুরতেছে সমযোজী বন্ধন। কোথায় সমযোজী বন্ধন হবে আর কোথায় কী বন্ধন হবে দেখেন। অক্সিজেন অণুর মধ্যে বন্ধন মানে হচ্ছে এখানে একটা অক্সিজেন অণু, এখানে একটা অক্সিজেন অণু, এই দুটো অক্সিজেন অণুর মধ্যে যে বন্ধন, এটা কি বন্ধন? এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস। তাহলে এটার আনসার হবে কি? ভ্যান ডার ওয়ালস। আর অক্সিজেন পরমাণুর মধ্যে বন্ধন মানে হচ্ছে এখানে একটা অক্সিজেন পরমাণু, এখানে একটা অক্সিজেন পরমাণু, তারা মিলে গঠিত করে O2। এখানে যে বন্ধন সেটা কি বন্ধন? সমযোজী বন্ধন। এটা হচ্ছে সমযোজী বন্ধন। এটা কি হবে? সমযোজী বন্ধন। ঠিক আছে, তাহলে এটা যাতে কোনো কনফিউশন না থাকে পরীক্ষায় আসে। তাহলে আমরা এগুলো পড়লাম। এখানে উদাহরণগুলো মনে রাখতে হবে। ভ্যান ডার ওয়ালস কাদের মধ্যে হয়? গ্রুপ 18 মূল সহ, মানে কি? নিষ্ক্রিয় মূল। এই যে দেখেন নিষ্ক্রিয় মূল হচ্ছে নিয়ন দিস, এখানে আর্গন দিতে পারে, এভাবে পরীক্ষা আসতে পারে। তাহলে আমরা এগুলো পড়লাম। স্থিতিস্থাপকতা সম্পর্কিত রাশিমালা, এখানে কিছু রাশিমালা আছে, আমরা বেসিক জিনিসটা একটু বুঝাই ফেলি তারপর আসি। স্থিতিস্থাপকতা জিনিসটা কি আসলে? সাপোজ এখানে একটা বস্তু ছিল, তো এই বস্তুকে আমি টানা হেঁচড়া করে তার আকৃতিটা এরকম করে ফেললাম, আমরা এটাকে বলি বিকৃতি। তার আকৃতি আমরা বিকৃত করে দিলাম, এটাকে বলা হয় বিকৃতি। তো তুমি নর্মালি ইজিলি বিকৃতি করতে পারবে না, কারণ হচ্ছে এই বস্তুর মধ্যে একটা শক্তি আছে, এই শক্তির এগেনস্টে তোমাকে বিকৃতি করতে হবে। তাহলে তুমি যখন বিকৃতি করতে চাইবে তখন এই বস্তুটা কী দিবে? একটা বাধা দিবে, বাধা। এই বাধার নামে হচ্ছে পীড়ন। হ্যাঁ, তাহলে পীড়ন হচ্ছে এক ধরনের বল, এটা মনে রাখতে হবে। পীড়ন হচ্ছে বল, কিন্তু এটা আমরা বলবো চাপ। পীড়ন নিয়ে আমরা আলোচনা করবো বিস্তারিত, সমস্যা নেই। পীড়ন বা চাপ একই জিনিস, পীড়ন বা চাপ একই জিনিস, মানে হচ্ছে একক ক্ষেত্রফলে যে বল ওইটাকে বলা হয় পীড়ন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই বস্তুকে আমরা বিকৃত করে তার আকৃতি এরকম করে ফেললাম। যদি বস্তু থেকে আমরা আবার যে বলটা দিছি ওই বলটা নিয়ে ফেলি, সে বস্তুটা যদি আবার আগের অবস্থানে ফিরে আসে, এই পুরো প্রসেসটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। এখন বস্তুকে আমি বিকৃত করলাম কিন্তু আগের অবস্থানে ফেরত আনতে পারলাম না, তখন এটাকে বলা হয় নমনীয়তা। তাহলে নমনীয় বস্তুর বিকৃতি আছে কি নেই? আছে, অবশ্যই আছে। কিন্তু বস্তুকে আমি বিকৃত করতে পারলাম না, এই বস্তুকে আমি কোনোভাবে বিকৃত করতে পারলাম না, তখন এটাকে বলা হয় দৃঢ় বস্তু। কি বলা হয়? দৃঢ় বস্তু। তাহলে স্থিতিস্থাপকতা কি, নমনীয়তা কি, এবং দৃঢ় বস্তু কি? আশা করি ক্লিয়ার। কি লাগবে এখান থেকে? উদাহরণ লাগবে। স্থিতিস্থাপকতা বা স্থিতিস্থাপক বস্তুর উদাহরণ, নমনীয় বস্তুর উদাহরণ, দৃঢ় বস্তুর উদাহরণ, এগুলো লাগবে। বই আছে, এখান থেকে পড়বা, খুব বেশি কঠিন কিছু নেই। এই যে দেখো, নমনীয় বস্তুর উদাহরণ মাটি দলা, আটার দলা, এটা হচ্ছে তপন স্যারের বই আছে। এরপরে পূর্ণ স্থিতিস্থাপক বা প্লাস্টিক বস্তু, এখান থেকে পড়বা, এগুলো পারবা। এখানে দাগানো লিঙ্কগুলো পড়তে হবে জাস্ট। আচ্ছা, এখানে অসহভার এবং অসহপীড়ন এই জিনিসটা নিয়ে একটু যদি আলোচনা করি আমরা। সাপোজ এখানে একটা তার, হ্যাঁ, 2টা পিলারে আমি একটা তার ঝুলাই দিলাম, এই তারের উপর আমি একটা ভার দিলাম।
তো ফিজিক্সের দুইটা শব্দ, একটা হচ্ছে ভার, একটা হচ্ছে ভর। তো ভার এবং ওজন একই শব্দ, ভার এবং ওজন হচ্ছে একই জিনিস, কিন্তু ভার এবং ভর ডিফারেন্স। তাহলে ভার বা ভর ওজন এটা হচ্ছে ডাব্লিউ ইন্ডিকেট করে। তো যেই ভারের জন্য এই তারটা ভেঙে যাবে, এই তারটা ভেঙে যাবে বা ছিঁড়ে যাবে, তাকে বলা হয় ভঞ্জক ভার, তাকে বলা হয় ভঞ্জক ভার। তাহলে এটাকে বলা হয় ভঞ্জক ভার বলা হয়, বা অসহভার বা অসহ ওজনও বলা যায়। আচ্ছা, একটা বস্তু সাপোজ হচ্ছে রাবার, সে হচ্ছে স্থিতিস্থাপক বস্তু। সাপোজ এই বস্তুটা হচ্ছে স্থিতিস্থাপক বস্তু। তো তাকে আমি বিকৃত করলাম, এরকম করলাম, আবার একটা অবস্থানে ফেরত আনলাম, মানে হচ্ছে এটা হচ্ছে পুরো প্রসেসটা কি বলে স্থিতিস্থাপকতা। তাহলে এই বস্তুটা হচ্ছে কি একটা স্থিতিস্থাপক বস্তু। তা আমি যখন বারবার এটা করতে থাকবো, বারবার এরকম করতে থাকবো, এক সময় বস্তুটা হচ্ছে এই প্রসেসের মধ্যে যখন আমি তার বলটা নিয়ে ফেলবো, সে আগের অবস্থানে ফেরত আসতে সময় একটু বেশি নেবে, আগের মতো খুব তাড়াতাড়ি আসবে না, স্লো হয়ে যাবে, মানে সে ক্লান্ত আর পারতেছে না। যখন বারবার আমি বল প্রয়োগ করব, বারবার বিকৃত করব, তখন এই প্রসেসে হচ্ছে একটা স্লো বা মন্তর হয়ে যাবে, সে ক্লান্ত হয়ে যাবে বস্তুটা। এটাকে বলা হয় স্থিতিস্থাপক ক্লান্তি। স্থিতিস্থাপক ক্লান্তি কি মনে রাখতে হবে? স্থিতিস্থাপক ক্লান্তি ব্যাখ্যা করে বিজ্ঞানী কেলভিন। এটা পরীক্ষা আসলে ডেন্টাল 19-এ। ক্লান্তি ব্যাখ্যা করে বিজ্ঞানী কেলভিন, ঠিক আছে। স্থিতিস্থাপক ক্লান্তি ব্যাখ্যা করে বিজ্ঞানী কেলভিন। তো এটা এখানে আছে, স্থিতিস্থাপক ক্লান্তি ব্যাখ্যা করে বিজ্ঞানী কেলভিন। আচ্ছা, এখন গুরুত্বপূর্ণ টপিক বিকৃতি, পীড়ন এবং ধ্রুবক। এই তিনটা জিনিস আমি একত্রে পড়াবো, একত্রে পড়াতে চাচ্ছি। এটা একটা হচ্ছে বিকৃতি, বিকৃতি, তারপর হচ্ছে পীড়ন, তারপর হচ্ছে ধ্রুবক। আচ্ছা, তো দেখেন বিকৃতি, পীড়ন, বিকৃতি, পীড়ন, তারপর হচ্ছে ধ্রুবক, সবগুলোতেই শব্দ হচ্ছে তিনটা করে। তাহলে মনে রাখতে হবে এখানে শব্দ বলতে অক্ষর হচ্ছে তিনটা করে। তো যেহেতু অক্ষর তিনটা করে, সুতরাং তারা সব হচ্ছে তিন প্রকার, তিন প্রকার। তাহলে পীড়ন কয় প্রকার? তিন প্রকার। পীড়ন তিন প্রকার, ধ্রুবক তিন প্রকার, বিকৃতি তিন প্রকার, তিন তিন। আচ্ছা, কী কী আছে? একটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, তাহলে দৈর্ঘ্য পীড়ন, আরেকটা হচ্ছে দৈর্ঘ্য ধ্রুবক, আরেকটা হচ্ছে কৃন্তন বিকৃতি, কৃন্তন পীড়ন, কৃন্তন ধ্রুবক। এই যে কৃন্তন যেটা বললাম, কৃন্তন এটা অনেকগুলো নাম আছে, এটা বই থেকে পড়তে হবে না, অনেকগুলো নাম আছে, কৃন্তন, ব্যাবর্তন, অনেকগুলো নাম আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে আয়তন বিকৃতি, আয়তন পীড়ন, আয়তন ধ্রুবক। আচ্ছা, দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি এটা যদি আমি একটু করে বলি, দৈর্ঘ্য বিকৃতিগুলো হচ্ছে দেখেন, সাপোজ এখানে একটা তার ছিল, তার আদি দৈর্ঘ্য ছিল এল, এই তারটাকে আমি লম্বা করে এতটুকু লম্বা করলাম, এতটুকু আমি লম্বা করলাম, তাহলে তার আদি দৈর্ঘ্য যদি এতটুকু হয় এল, এটা হচ্ছে তার দৈর্ঘ্য বৃদ্ধি, সাপোজ এল, ছোটো হাতের এল। তো দৈর্ঘ্য বিকৃতি বলতে বোঝায় হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। এটাকে বলা হয় কি? বিকৃতি। এই যে বিকৃতি এখানে আছে দেখেন, তাহলে বিকৃতি হচ্ছে কি? এই যে এল ডিভাইড বাই, এখানে ছোটো হাতের এলটা কি? তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তনটা, নট পরিবর্তিত দৈর্ঘ্য। পরিবর্তিত দৈর্ঘ্য বলে তো আমরা এই পুরোটাই হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য, এটা কিন্তু না, এটা হচ্ছে জাস্ট পরিবর্তন। তাহলে পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। তাহলে উপরে একটা দৈর্ঘ্য, নিচেও দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য। তাহলে বিকৃতির একক কি হবে? একক নেই, তাহলে বিকৃতির একক নেই, যার একক নেই তার মাত্রা কী হবে? মাত্রা নেই। তাহলে বিকৃতির কোনো এককও মাত্রা নেই। কৃন্তন বিকৃতি, এটা একটা সমীকরণ আছে। আয়তন বিকৃতি, এটার সমীকরণ আছে, আয়তন বা আয়তন। তাহলে সবগুলো হচ্ছে এখানে তাদের কোনো একক এবং মাত্রা নেই।
এবং যেহেতু দুটাই দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য আমরা জানি এগুলো হচ্ছে স্কেলার রাশি, তাহলে বিকৃত একটা স্কেলার